রায়কিশোরীর লেখা গল্প ফেরা। ফোন কাটছিলি কেন বারবার? ভালো লাগছিল না তাই। ওহো, তা তোর ভালো লাগছিল না তাই তুই ফোন কেটে দিবি? আমি যে সারাদিন পর তোর সাথে কথা বলবো বলে রাবণের মতো ঘানি টেনে এসে বারবার ফোন করছি, তার কোনো ইম্পর্টেন্স নেই না? ভেবে দেখেছিস একবারও ওয়ার্ডে কী পরিমাণ প্রেশার থাকে ফার্স্ট ইয়ার পিজিটির? পুরো ওয়ার্ডটা কম করে হলেও গোটা দিনে 3 থেকে 4 কিলোমিটার হেঁটে বেড়াতে হয়। কতটা পায়ের তলা ব্যথা হয় তোর ধারণার বাইরে। এর পরেও তুই এই কথাগুলো বলবি? অলিন্দর কথা শেষ হতে না হতেই আবার ফোন কেটে দেয় পল্লবী। আর অলিন্দ ফোনটা হাতে নিয়ে বসে ভাবতে থাকে কি খামতি রয়ে যাচ্ছে ওর ভালোবাসায়, যে পল্লবী এরকম করছে ওর সাথে। অলিন্দ ও পল্লবী সেই 11 ক্লাস থেকে বন্ধু। স্কুলের বন্ধুত্ব কলেজে ওঠার পর কখন যে ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়েছে সেটা ওরা নিজেরাই বুঝতে পারেনি। এইচএসের পর অলিন্দ মেডিকেলে চান্স পায় আর পল্লবী ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হয় আশুতোষ কলেজে। দেখতে দেখতে 7টা বছর কেটে গেছে। ওদের সম্পর্কের গাছটাও রোদ বৃষ্টির ঘেরাটপে বড় হয়ে উঠেছে। পল্লবী রিসেন্টলি এসআইএনপিতে জয়েন করলো জিআরএফ হিসেবে। ওদিকে অলিন্দ জেনারেল মেডিসিনে পিজি পেল, কিন্তু কলকাতার বাইরে সেই নর্থ বেঙ্গলে। শিয়ালদা স্টেশনের 9-এর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অলিন্দকে জড়িয়ে বাচ্চাদের মতো কেঁদেছিল পল্লবী। যেদিনও পাকাপাকিভাবে কলকাতা ছাড়ে আগামী 3 বছরের জন্য। অলিন্দ বলেছিল, পাগলি ছুটি পেলেই চলে আসবো রে কলকাতায়, আর তুইও আসিস ছুটি পেলে কাকু কাকিমাকে নিয়ে নর্থ বেঙ্গল। শিলিগুড়ি আসার পর অলিন্দ সারাদিন যতই ব্যস্ততা থাকুক না কেন, দুবারের বেশি ছাড়া কমবার ফোন করতে ভোলে না ও পল্লবীকে। যেখানে আজকাল পল্লবী ওকে বলে, ল্যাবে থাকি, তুই ধুম করে ফোন করবি না, আগে টেক্সট করে নিবি। আর রাতে ফোন করলে বলে, খুব ঘুম পাচ্ছে, কাল কথা বলি। এরমটা ছিল না পল্লবী। মনে আছে ওর ইন্টার্নশিপের সময় পল্লবী কতবার ওকে ফোন করত। খেলো কি খেলো না, কি খেলো, জল খাচ্ছে কি না, কত প্রশ্ন। এমনকি সিনিয়রদের কাছেও ওর এই ফোন আসার জন্য বকাও খেয়েছে অলিন্দ। হোস্টেলের ব্যালকনিতে দাঁড়িয়ে এইসব ভাবতে ভাবতেই চোখটা কষলে নিল ও। আগামীকাল আবার অ্যাডডে, এবার না শুলে ওয়ার্ডে মারা পড়ব। মনে মনে বলতে বলতে রুমের দিকে হাঁটা দিল ইউনিট 1-এর এই নতুন পিজিটি। 2 সপ্তাহ আগে দিন 10 হলো পল্লবী সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে জয়েন করেছে। গোল গোল চেহারার রসিক স্বভাবের পল্লবী অল্প কয়েকদিনের মধ্যেই বেশ কজন বন্ধুও পাতিয়ে ফেলেছে। নিজে খেতে ভালোবাসে, তাই ওই ক্যান্টিনের খাবারও খায় না। বদলে বাড়ি থেকে পল্লবী হরেক রকম খাবার নিয়ে আসে। ল্যাবে সবাই মিলে ভাগ করে খায় ওরা। সুমনা সিনিয়র হলেও এই কদিনেই ইনস্টিটিউটের বাকিদের থেকে একটু বেশি ক্লোজ পল্লবীর। ল্যাবে ঢুকে পল্লবীকে বলল, আজ নতুন একজনকে দেখবি। কার কথা বলছো জানতে চায় পল্লবী। সুমনা জানালো, ধীরজদা। নামটা শুনে পল্লবী ভাবতে থাকে এই নামটা ও আগেও কয়েকবার শুনেছে, কিন্তু কে এই ব্যক্তি যাকে নিয়ে সবার এত চাপা উত্তেজনা? সৌভিক আর পল্লবী এই দুজনেই নতুন এসেছে ল্যাবে। রিসেসে ক্যাফেটেরিয়াতে এসে লাঞ্চ বক্স খুলে সবে খেতে যাবে পল্লবী। সুমনাদি আর তুহিনদা হাজির, সঙ্গে একজন লম্বা ফর্সা, গালে হালকা দাড়ি, চোখে রিমলের চশমা, ডেনিম রঙের জিন্স আর পেল ইয়েলো টি শার্ট পরা ওদের বয়সী কি একটু বড় এক ছেলেকে নিয়ে হাজির। ধীরজদা, এই হলো আর একজন। পল্লবী, এই সেই ধীরজদা যার কথা তোকে বলছিলাম, 2nd ইয়ার আরএসএফ। আসলে ধীরজদা আইআইএসসি গিয়েছিল ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে, তাই তুই ওকে এতদিন দেখিসনি। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি পল্লবী। ধীরজ পল্লবীর উদ্দেশ্যে কথাগুলো বলেই ওকে খেতে ইশারা করে চলে গেল। সুমনারাও ওর পিছন পিছন চলে যায়। মৌরির শিশিটা নিয়ে ঘরে ঢুকতে যাবে অমনি ফোন বেজে উঠল। চেনা রিংটোন, টাচের ইশারায় বহু বছরের চেনা গলা বলে উঠল, কি করছিস? গল্পের পাহাড় ভাঙতে শুরু করে রাতের অন্ধকারে। আজকাল পল্লবী আর অলিন্দর রোজ কথা হয় না, তাই যখন হয় বাড়াবাড়ি মাত্রায় হয়। অলিন্দকে ধীরজদার কথা বলল পল্লবী। ধীরজদা কে? কীরকম দেখতে? ওরকম হাইট, দাড়িটা কীরকমভাবে ট্রিম করা। ওপাশ থেকে অলিন্দ বলে উঠল, বাব্বা, প্রেমে পড়েছিস নাকি একদিনেই? খচে গেল পল্লবী। এ কথা সে কথাই লেগে গেল ঝগড়া। আর তারপর পল্লবী অভিমানে ফোন কেটে সুইচ অফ করে শুয়ে পড়ল। পরের দিন ইনস্টিটিউটে ঢুকতেই দেখল ধীরজদা গেটের বাইরে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে। ওকে দেখে হেসে হাত নেড়ে দাঁড়াতে বলল, পল্লবী, কেমন লাগছে তোর নতুন জায়গা?
নতুন কাজ, মোস্টলি প্র্যাকটিক্যাল বেসড। এসে জিজ্ঞেস করলো ধীরজ। ঘাড় নেড়ে পল্লবীও বলল, ভালো লাগছে। স্পেশালি এরকম একটা টিম পেয়ে তো আরোই। ধীরজ আরও অ্যাড করলো, স্যারও খুব হেল্পফুল। তবে তোকে কিছু বলার ছিল। জানিস কি, আমরা পথশিশুদের নিয়ে কাজ করি। মানে ছুটির পর আমরা সামনে রাস্তার ধারে বস্তিটা আছে, ওখানে গিয়ে বাচ্চাদের পড়াই। যতটুকু পারি তাদের বইপত্র, খাতা পেন, ব্যাগ, সেরম হলে একটু জামা কাপড়, যতটা প্রয়োজন ঢাকা যায় ওদের আর কি। তবে সবটাই নির্ভর করে ফান্ডের উপর। ভাবিস না, সবাই আমাদের সাপোর্ট দেয়, কিন্তু আমার সিনিয়র এই ব্যাপারটা চালু করেছিল। সেই লিগেছে আমি নিয়ে চলেছি। চাইবো ফিউচারে তোরাও চলবি। তা তুই কি আমাদের সঙ্গে জয়েন করবি? কথাগুলো শুনে চুপ করে দাঁড়িয়েছিল পল্লবী। ধীরজের ডাকে ঘোর কাটে। আমি পারবো ধীরজদা। আমার খুব ইচ্ছে ছিল এরকম কোনো কাজ করার, কখনো সুযোগ পাইনি। তাছাড়া টাকাও তো রোজগার করতাম না। মৃদু হাসে ধীরজ। ল্যাবে ঢুকেই সবাইকে ওদের কথোপকথনটা বলে পল্লবী। সুমনা বলল, আমি কেন, আমরা সবাই জানতাম তুই আমাদের পাশে থাকবি, তাই এই বিষয়ে আমরা তোকে কিছু বলিনি। এটা ধীরজদাই নতুনদের জানায়। খুব খুশি আমি। বিকেলে ল্যাব শেষে ধীরজ, সুমনা, তুহিন, অর্ক, দীপান্বিতা আরও কয়েকজন পল্লবী আর সৌভিককে নিয়ে যায় কাছের বস্তিটায়। ওরা যেতেই একদল 5 থেকে 12 বছর বয়সী বাচ্চা এসে ওদের ঘিরে ধরে। পল্লবী দেখে ওদেরকে পেয়ে ওরা কি খুশি। ধীরজদার সঙ্গে সঙ্গে দুটো বাচ্চাকে কাঁধে তুলে ঘুরতে লাগলো। যত এই মানুষটাকে দেখছে তত অবাক হচ্ছে পল্লবী। দুদিন পর যখন অলিন্দর সাথে আবার কথা হয় পল্লবীর, তখন ওর এই স্পেশাল ক্লাস নেবার কথা জানায়। অলিন্দ সেরকম কিছু বলে না। পল্লবী ধীরজের প্রসঙ্গ তুললেই খেপে যায় অলিন্দ। 4টে ছোট বড় কথা শুনিয়ে দেয় পল্লবীকে। আজকাল ওদের সাধারণ কথার চেয়ে একে অপরের উপর অভিযোগই ফোনে ঝরে পড়ে। কিন্তু পরে একদিন যখন অলিন্দকে সামান্য কারণে শোনালো, জানা তো ধীরজের কাছে যা। কেন ফোন করেছিস? ওকে দেখতে ভালো, মহান মহান কাজ করে বেড়ায়। তোদের পাশাপাশি রামসীতা লাগবে। বিয়ে করে সুখী হোস তোরা। সেদিন পল্লবী খুব আঘাত পায়। ও চেনা অলিন্দ কতটা বদলে গেছে কয়েক মাসে। কি ধারণাটাই না জন্মেছে ওর মনে পল্লবীকে নিয়ে। পল্লবী ঠিক করে অলিন্দকে কদিন একা ছেড়ে দেওয়া ভালো। দরকার নেই ওর ফোন করার বা ধরার। তাই আজকাল পল্লবী অলিন্দর সাথে কথা বলতে চাইছে না। ছুটির পর বাচ্চাদের পড়িয়ে একটুও ক্লান্ত হয় না আজকাল পল্লবী, বরং ওর ভালোই লাগে। ধীরজ ওকে বারবার জিজ্ঞেস করে ওর বাচ্চাদের পড়াতে ভালো লাগছে কিনা। সামনেই বর্ষা আসছে। ওদের সবার এখন একটাই চিন্তা, বাচ্চাদের স্কুলটা ফুটপাতের উপর, সেরম কোনো শেড নেই, কোথায় শিফট করবে এই নিয়ে। এসব ভাবতে ভাবতেই, দিদি টিকিটটা, শুনে 10 টাকার নোটটা বাড়িয়ে দিয়ে ও বলল, একটা পাইকপাড়া। জানালার দিকে পাশ ফিরতেই পল্লবীর চোখে পড়ল আরজিকরের হোর্ডিংটা। চিন্তাগুলো হারিয়ে গেল পল্লবীর। অলিন্দর সাথে বেশ কিছুদিন কথা নেই ওর। প্রথম দিকে ও কথা বলতে চায়নি, অলিন্দর অহেতুক সন্দেহবাতিক প্রশ্ন এড়াতে। ভেবেছিল কদিন কথা না বললে হয়তো ওর এরকম ব্যবহার বদলে যাবে। কিন্তু আজকাল পল্লবীকে অলিন্দ আর মেসেজ করে না, ফোনও করে না। অলিন্দ যে এরকমটা করতে পারে পল্লবীর মনে পড়লেই চোখ ফেটে জল আসে। আজও তাই হলো। নিজেকে সামলে নিয়ে গেটের কাছে এগিয়ে গেল। সাহানাকে সবটা বলে অলিন্দ। এটাও বলে আজকাল কিভাবে ওকে এড়িয়ে যাচ্ছে পল্লবী। বলতে বলতে চোখটা চিকচিক করে ওঠে ডাক্তার অলিন্দ ব্যানার্জির। কফি টেবিলের উপর রাখা অলিন্দর হাতটা ধরে সাহানা বলে ওঠে, কাম অন অলিন্দদা, তুমি এরকম ভেঙে পড়তে পারো না। পল্লবীর হয়তো তোমাকে পছন্দ হয় না, সেটা ওর বলতে আটকায়। ওই যখন তোমার ফোন কেটে দেয়, কথা বলতে চায় না, তুমিও যেচে ফোন বা মেসেজ করবে না। পল্লবী যদি তোমাকে ভালোবাসে এখনও, দেখো ওই তোমার সঙ্গে যোগাযোগ করবে। তবে আমার মনে হয় তোমার অত আশা করা ঠিক হবে না। শেষ কথাটা শুনে হাতটা ছাড়িয়ে নিয়ে অলিন্দ উঠে দাঁড়ায়। আমি ইমার্জেন্সিতে আছি, তুই তাড়াতাড়ি আয়। কফিতে চুমুক দিয়ে মাথা নাড়ে ইউনিট 1-এর হাউস স্টাফ সাহানা দে। কদিন ধরেই খাওয়া দাওয়ায় বিশেষ মন নেই পল্লবী, সেটা ওর মায়ের ঠিক খেয়াল পড়েছে। কী রে, ঠিক করে খাচ্ছিস না কেন? ঝগড়া করেছিস আবার? তুই না বললেও সবটা জানতে পারি আমি। মানে তুমি কি বলতে চাইছো? ও কি আজকাল তোমাকে ফোনে নালিশ করে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে জল খেলো পল্লবী। আরে না না, সেদিন ব্যানার্জিদার সাথে বাজারে দেখা,
এ কথা সে কথায় উনি বললেন, তোর সাথে নাকি অলিন্দর খিটিমিটি চলছে। তা তোকে কি জিজ্ঞেস করব, মা চণ্ডীর অবতার কি না? কোন মুডে থাকবি তাই জিজ্ঞেস করিনি। খাবার টেবিল ছেড়ে উঠে সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল পল্লবী। জানালার ধারে দাঁড়িয়ে ভাবতে থাকে, মাও বলল ওর রাগ বেশি, তাহলে কি ওর রাগের জন্যই অলিন্দ? চোখটা মুছে হোয়াটসঅ্যাপটা খুলে রিসেন্ট স্ট্যাটাসে দেখলো অলিন্দ স্ট্যাটাস দিয়েছে ওর কলিগদের সাথে। বেশ হেসে হেসে ছবি তুলেছে। তার মানে ভালোই আছে ও ওকে ছাড়া। কষ্ট হয় পল্লবীর। ভাবে আজ ওর সাথে একবার কথা বলবেই। ইমার্জেন্সি আজ একটু হলেও হালকা অন্যদিনের তুলনায়। অলিন্দ মোবাইলে ম্যানেঞ্জাইটিসের কতগুলো কেস স্টাডি দেখাচ্ছিল শাহানাকে। হঠাৎ সিস্টারের ডাকে সাড়া দিয়ে অলিন্দ বলল, তুই দেখ এটা, আমি আসছি। শাহানা অলিন্দর ফোনটা নিয়ে সবে দেখতে যাবে, ফোন বেজে উঠল। পল্লবীর নাম। অলিন্দকে ডাকতে গিয়েও ডাকে না শাহানা। ভীষণ বিরক্ত হয়। ফোন কেটে দিয়ে কল লিস্টে ওর ইনফোটা ডিলিট করে দেয়। এতদিন পর ও ফোন করলো, তাও ফোন কেটে দিল অলিন্দ। তার মানে ও কি চায় না পল্লবী আর ওকে ফোন করুক? নাকি ব্যস্ত? তাহলে হয়তো একটু পরেই ফোন করবে। ভাবতে ভাবতে চোখ লেগে আসে পল্লবীর। চোখ খুলল যখন 3:24 মোবাইল ঘড়িতে। দেখলো কোনো মিসড কল নেই, কোনো মেসেজও আসেনি। অথচ অলিন্দর লাস্ট সিন 2:54 দেখাচ্ছে। এবার আর নিজেকে সামলাতে পারে না পল্লবী। বালিশটা জড়িয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। ল্যাবে এসে আজকাল চুপচাপই থাকে পল্লবী। সুমনা কয়েকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি। বাড়ি থেকে ইদানিং খাবারও সঙ্গে আনে না পল্লবী, ক্যান্টিনে খেয়ে নেয়। আজও ক্যান্টিনে যাচ্ছিল, পিছন থেকেই ধীরজের গলা পেয়ে দাঁড়ালো। কিছু বলবে ধীরজদা? ও হ্যাঁ, আমি সুমনাদিকে বলে দিয়েছি এই 2 দিন আমি বাচ্চাগুলোকে পড়াতে যেতে পারবো না। ও বলেছে ম্যানেজ করে নেবে। কথাগুলো শুনে ধীরজ হেসে বলল, তোর সাথে আমার ওর বাইরে কি কোনো কথা থাকতে পারে না? কি হয়েছে আজকাল তোর, এত অন্যমনস্ক থাকিস? আর তোর ডাক্তারের খবর কি? কবে আসছেন তিনি কলকাতায়? তুমি অলিন্দর কথা জানলে কি করে? সুমনাদি কি কিছু বলেছে তোমায়? অবাক হয়ে জিজ্ঞেস করে পল্লবী। চল খেতে খেতে কথা বলা যাক, আজ আমি বাড়ি থেকে খাবার এনেছি। বলতে বলতে ধীরজ পল্লবীর সাথে ক্যান্টিনের দিকে এগোয়। ঠিক 16 দিন আগে পল্লবীর সাথে শেষ কথা হয়েছিল অলিন্দুর। লাঞ্চ থালিতে আজ পাবদা মাছ দেখে খুব পল্লবীর কথা মনে হলো ওর। পল্লবী এই মাছ খেতে খুব ভালোবাসে জানিস শাহানা, বলে ওর পাতে মাছটা তুলে দিয়ে ডাল আর ভাজা দিয়ে ভাত মাখে অলিন্দ। তোমাকে তো বললাম পাবদা মাছ আছে, নেব? তুমি তো মাথা নাড়লে। সেরম হলে অন্য কিছু নেওয়া যেত। আমি 2টো মাছ খাবো কি করে? বলতে বলতে তাকায় শাহানা ওর দিকে। আরে পারবি, ভাত কম খা, মাছ 2টো খেয়ে নে। হাসতে হাসতে অলিন্দ বলতে থাকে। দেখে শাহানা ওর পাতে অর্ধেক মাছ তুলে দিয়েছে। তুমি যে মাছ খেতে ভালোবাসো এই কদিনে ভালোই বুঝেছি, নাও খাও। অলিন্দ ভাবতে থাকে, এই কয় মাসে শাহানা ওর খাওয়ার পছন্দ অপছন্দ জেনে ফেলল। আর সেই 11 ক্লাস থেকে হিসেব করলে 9 বছর পল্লবী ওকে চেনে, জানে, বোঝে। এতদিন হয়ে গেল, একবারও ফোন করলো না। শাহানা ঠিকই বলে, ধীরজের প্রেমে হয়তো পল্লবী পাগল, তাই ও ওর অলিন্দকে ভুলে গেছে। জলের গ্লাসটা নিতে গিয়ে দেখলো শাহানা ওর দিকেই তাকিয়ে। জুন মাসের 24 তারিখ আজ। কলকাতায় এবার মনে হচ্ছে সঠিক সময়েই বর্ষার আগমন হয়েছে। বাচ্চাগুলোর ক্লাসটা ওরা পার্টি অফিসের পিছনের একটা 10x10 ঘরে নেবার ব্যবস্থা করেছে। স্থানীয় কাউন্সিলর ওদের এই প্রচেষ্টাকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন এবং বলেওছেন অন্য কোনো সাহায্যের প্রয়োজন হলে ওনাকে জানাতে। পল্লবী ঘরের চাবিটা ধীরজের হাতে দিয়ে বলল, কাল তুমি অ্যাটলিস্ট তাড়াতাড়ি এসো, বাকিদের উপর আমার ভরসা নেই, প্রচুর কাজ। ক্যাটেরারের ছেলেগুলোকে তো বলেই দিয়েছি, ওরা যদি ছড়ায়। ধীরজদা, আহা তুই একটু বেশি চাপ নিচ্ছিস। 17টা বাচ্চা আর আমরা 8 জন, বাকি 3টে তো পার্সেল বললি, কাউন্সিলরের একটা আর ওনার 2 জন কাছের লোকের। তা কি মেনু যেন? জিজ্ঞেস করে ধীরজ। মেনু আবার কি? ওই তো ফিশ ফ্রাই, স্যালাড, বাসন্তী পোলাও, চিকেন কষা, মিষ্টি আর আইসক্রিম। ও হ্যাঁ, আমসত্ত্বের চাটনি। অলিন্দ ওটা খেতে খুব ভালোবাসে। বলেই চুপ করে যায় পল্লবী। ধীরজ এগিয়ে এসে বলে, কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? ঝগড়া হয়েছে মিটিয়ে নে। কাল তোর জন্মদিন, একটা ফোন করে দেখ, সব ঠিক হয়ে যাবে।
মাথা নেড়ে পল্লবী উত্তর দেয়, আর বোধহয় ঠিক হবে না ধীরজদা। গত 1.5 মাস আমাদের কোনো কথা নেই। সেবার যখন ফোন করলাম ফোন কেটে দিল। পরে একদিন নিজেই ফোন করে বলতে লাগলো আমি যোগাযোগ করিনি, তোমাকে আমাকে নিয়ে নোংরা নোংরা কথা শোনালো। আমি যখন বললাম আমি ফোন করেছি আর ও কেটে দিয়েছে, কিছুতেই স্বীকার করলো না। উল্টে বলল আমি নাকি মিথ্যে বলছি, ছাড়া পেতে চাই সম্পর্কটা থেকে, তাই গল্প ফাঁদছি। এর পরেও ওই মানুষটার থেকে কিছু আশা করা যায় ধীরজদা? চুপ করে থাকে ধীরজ। ক্যাপটা এসে যেতে তাতে উঠে পড়ল পল্লবী। খুব একটা বেড়ানোর সময় পায় না আজকাল অলিন্দ, তাও আজকাল সাহানার পাল্লায় পড়ে টুকটাক বেড়ানো হয় ওর। আগে থেকেই বলে রেখেছিল সাহানা 24 তারিখ রাতটা ওকে ডিনারে নিয়ে যেতে হবে, আর ও চাই অলিন্দ ওর জন্মদিনের কেকটা ওর সাথে মিডনাইটে কাটুক। করিডর দিয়ে যখন হেঁটে আসছে পাশ থেকে রোহিত বলে উঠল, আজ সুন্দরীর সাথে খাওয়া দাওয়া, যা সারা সেরে নে, কাল কিন্তু অন্য পার্টি মনে আছে তো? হেসে মাথা নাড়ে অলিন্দ। কালো রঙের ঢাকাই শাড়ি পরে পার্কিংয়ে এসে দাঁড়ানো মেয়েটা যে সাহানা ও চিনতেই পারেনি। সত্যি শাড়িতে মেয়েদের অনবদ্য লাগে, মনে মনে বলে ওঠে অলিন্দ। অটোয় উঠে সাহানা জিজ্ঞেস করে ওকে কেমন দেখাচ্ছে। উত্তরে ভালো বলতেই সাহানা ওর হাতটা ধরে ধন্যবাদ জানায়। যতবার অলিন্দ হাতটা ছাড়াতে যায় সাহানা ততবার চেপে ধরে। মুখে দুষ্টু হাসি হেসে তাকায় ও অলিন্দর দিকে। সবটা বুঝেও অলিন্দ কিছু বলে না। সাহানার পছন্দের চাইনিজ ডিনার করে তাই ওয়াও থেকে বেরোতে প্রায় 11টা বেজে গেল। এত রাতে তার উপর বৃষ্টি, অতটা পথ ফিরবে অলিন্দর টেনশন হতে লাগলো। সাহানার যেন কোনো ভ্রুক্ষেপই নেই। অটোতে উঠে সাহানা ড্রাইভারকে বলল, দাদা নৌকাঘাট ব্রিজের কাছে একটু দাঁড়াবেন। কেন, ওখানে আবার কি আছে? কৌতূহলবশত জিজ্ঞেস করে অলিন্দ। আগে দাঁড়াক অটো, ঠিক বুঝতে পারবে। বলেই আবার দুষ্টু হাসি হাসল সাহানা। ব্রিজে ওঠার আগে এক কোণে সাইড করে অটো দাঁড়ালো। জোর করে টেনে নিয়ে এলো সাহানা অলিন্দকে ব্রিজের উপর। ব্যাগ থেকে ছোট একটা বেকার্স ভিলেজের কেকের বাক্স বার করে ধাড়িতে রাখলো সাহানা। হ্যাপি বার্থডে টু ইউ। গাইতে থাকা সাহানার চোখে লজ্জায় লুকোতে চেষ্টা করলো অলিন্দ। গান শেষ হতেই সাহানা কেকটা অলিন্দর মুখের কাছে ধরল। একটু খেয়ে সাহানাকে অফার করলো অলিন্দ। মহানন্দার কলতানে ধীর হয়ে আসা গাড়ির হর্নকে উপেক্ষা করে এখন অলিন্দর চোখে শুধু সাহানা। অলিন্দর কানের কাছে মুখ নিয়ে এসে সাহানা জিজ্ঞেস করল, ভালোবাসবে আমায়? নিষ্পলক চোখে সাহানার দিকে তাকিয়ে আছে অলিন্দ। ব্যানার্জি দম্পতি প্রথমে আসতে রাজি না হলেও ছেলের জোড়াজুড়িতে রাজি হন এবারের পুজো নর্থ বেঙ্গলে কাটাতে। অষ্টমীর সকালে অলিন্দ যখন ওর বাবা মায়ের সাথে সাহানার আলাপ করায়, ওনারা দুজনেই মুখে নিম পাতা দিয়েছিলেন সাহানার মনে হয়। কিন্তু ওর সামনেই যখন ওনারা পল্লবীর প্রসঙ্গ তোলেন 1 ইঞ্চির জমি ছাড়েনি সাহানা। পল্লবীর নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে অলিন্দর বাবা মায়ের মন বিষিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করে ও। বোঝাতে থাকে কিভাবে দিনের পর দিন পল্লবী অলিন্দকে উপেক্ষা করে ধীরজের সাথে সম্পর্ক রেখেছে। জন্মদিনের রাতে অলিন্দর প্রশ্নের উত্তরে বলেছিল, আমাকে একটু সময় দে সাহানা। সময়ই দিয়েছে ও অলিন্দকে। এমনকি পাছে অলিন্দ কলকাতা গেলে পল্লবীর সাথে দেখা হলে ওর কাছে ফিরে যায়, তাই গত 6 মাস ও নিজেও বাড়ি যায়নি, অলিন্দকেও কলকাতায় যেতে দেয়নি। আজ অলিন্দ ওকে নিয়ে কাছেই টুকদা ফরেস্টে ঘুরতে নিয়ে যাবে। সকাল থেকে সাহানা এক্সাইটেড। মনে মনে ভাবছে আজই হয়তো ওকে প্রপোজ করবে। খুব সুন্দর করে সাজতে ব্যস্ত সাহানা। ওদিকে পুজোর পর SINP ল্যাব 4-এর কজন ঠিক করেছে কদিনের জন্য সিলেরিগাঁও ঘুরতে যাবে। পল্লবী নর্থ বেঙ্গল আসতেই চায়নি। ধীরজ, তুহিন, সুমনা অনেক জোর করে আজ ওকে আনতে পেরেছে। ধীরজ NGP স্টেশনে পল্লবীকে একবার জিজ্ঞেস করে, যাবি নাকি অলিন্দর কাছে? পল্লবী প্রশ্নটা শুনেও না শোনার ভান করে। বেশ বেলা হয়ে আসে ওদের সিলেরিগাঁও পৌঁছাতে। রিসর্টটার নাম দ্য সিলারি সরজান। দেখে পল্লবীর অলিন্দর কথা মনে পড়ে। খুব আসতে চাইতো ও এখানে পল্লবীকে নিয়ে, আর এই রিসর্টের কথাই হয়তো বলতো বারবার। পিছন থেকে সুমনাদি চিৎকার করে ডাকে পল্লবীকে, কি রে ওদিকে কি করছিস? আমাদেরটা ওপরে, তাড়াতাড়ি আয়। ঘরে ঢুকে পল্লবী ব্যালকনিতে এসে দাঁড়ায়। পাশের ঘর থেকে আসা ভাষা ভাষা কথা শুনতে পায় ও। প্রথমে একটা মেয়ের গলা, কি গো তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে, বললে না তো? টুকদা ফরেস্ট বলে সিলেরিগাঁও আনলে। আচ্ছা, কালকে আমরা তাহলে ওদিকটায় যাব। এরপর ছেলেটার গলা শুনে চমকে ওঠে পল্লবী। সব কি তোকে বলে করতে হবে? সারপ্রাইজ বলে কিছু থাকতে নেই?
ব্যালকনির সামনের দিকে ঝুঁকে দেখার চেষ্টা করে কে ছেলেটা। সুমনা পল্লবীকে এরকম অস্থির হতে দেখে ঘরে নিয়ে আসে ওকে। ওরা সবাই ফ্রেশ হয়ে নিচে আসে চা খেতে। পল্লবীর মুখ ভার দেখে ধীরজ জিজ্ঞেস করে, কি হয়েছে? পল্লবীর চোখে আশঙ্কা স্পষ্ট। আমি ওর গলা শুনেছি ধীরজদা। আমি জানি ওটা ওই অন্য কোনো মেয়েকে নিয়ে এসেছে। তুই এখানে এসে ওর গলা শুনতে পাচ্ছিস? শিলিগুড়ি কখন ছাড়িয়ে এসেছিস? নে পকোড়া খা, তোর খিদে পেয়েছে, বলে ধীরজ কতগুলো পকোড়া ওর হাতে দিয়ে যায়। সাহানার অলিন্দ সিঁড়ি দিয়ে নেমে এসে গার্ডেন এরিয়ায় বসতে যাবে, এমন সময় অলিন্দ সাহানার হাত ছাড়িয়ে অন্যদিকে এগিয়ে যায়। সাহানা কিছু বুঝে ওঠার আগেই দেখে অলিন্দ অনেকটা এগিয়ে গেছে। বেতের চেয়ারে বসা মেয়েটিকে দেখে সাহানা থমকে যায়, যেন ও ভূত দেখছে। এ তো অলিন্দর সেই জিএফ পল্লবী এখানে। অলিন্দর পিছন পিছন সাহানাও ছুটে আসে। কিরে, প্রি হানিমুনে এসেছিস বুঝি? এই তো ধীরজ, বাহ সাক্ষাৎ রাম। পাশের ঘরের গলাটা যে ওর বহুদিনের চেনা তা চিনতে যে ও ভুল করেনি তা বুঝতে পেরে ঠোঁটের কোণে হাসি এনে পল্লবী অলিন্দকে বলল, তুই তো সারপ্রাইজ দিতে আজকাল লোকজনকে রিসর্টে তুলে আনিস, তার বেলা মাইন্ড ইওর ওন টাং। লোকজনকে মানে? পাশ থেকে সাহানা বলে ওঠে। তুই তো দেখছি উকিল ধরে এনেছিস অলিন্দ, বলে পল্লবী। তুই কি বুঝবি ভালোবাসার মানে? নিজে তো কোনোদিন ভালোবাসিস নি, তাই ধীরজ আসাতেই আমাকে ল্যাং মারলি বল। একটা ফোন করিসনি শেষ 4 মাসে। ভালোই সুখে আছিস, তোকে দেখেই বোঝা যাচ্ছে। আর থাকবি নাই বা কেন? বাচ্চা পড়ানোর নামে তুই আর তোর রাম কি না করে বেড়াচ্ছিস, সেটা জানতে কারো বাকি নেই বুঝলি, বলে অলিন্দ। পল্লবীর চোখ জলে ঝাপসা হয়ে যায়। অলিন্দ বলেই চলে একের পর এক ওর সব অভিযোগ। শেষ অভিযোগটা করে অলিন্দ সাহানার দিকে তাকিয়ে বলে, ঠিক বলছি না সাহানা? উপস্থিত সবার চোখ তখন সাহানার দিকে। কথাগুলো কীরকম মুখে এসে আটকে যায় সাহানার। শুধু এটুকুই বলতে পারলো ও, আমি? কেন তুই বলিসনি ধীরজের সাথে পল্লবী ফিজিক্যাল রিলেশনশিপ আছে? তোর কোনো পরিচিত ওদের ইনস্টিটিউটে পড়ে, তোকে নাকি বলেছে? তুই তো আরও বলেছিলি আমাকে মুখের উপর না করতে পারছে না বলে নাকি ও এসব করছে। ফিজিক্যালি চাহিদা পূরণ হওয়া দরকার, নয়তো সম্পর্ক টেকে না, তাই ধীরজ এত ক্লোজ পল্লবীর। তুই তো মা বাবাকেও এগুলোই বলেছিলি, ভুলে গেলি? অলিন্দ থেমে পল্লবীর দিকে তাকায়। অপমানে পল্লবীর দম আটকে আসে। এতক্ষণে ধীরজ মুখ খোলে। অলিন্দর জন্মদিনে পল্লবীর ভালোবাসা ওর প্রতি কতটা প্রগাঢ় সেটা আমরা সবাই টের পেয়েছি। একটা মানুষ আর একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে সেদিনের পল্লবীকে না দেখলে ধারণা করা যায় না। আমি তারপরে পরে অলিন্দর সাথে যোগাযোগ করি ফেসবুকে, কিন্তু লাভ হয় না। অলিন্দ কথা বলতে চায় না। তারপর আমি ঠিকানা জোগাড় করে অলিন্দর বাড়ি যাই। কাকু কাকিমার সাথে কথা বলি। ওনারা পল্লবীকে খুব ভালোবাসেন, সেটা ওনাদের কথাবার্তায় বুঝতে পারি। সবটা জানাতে কাকিমা বলেন পুজোতে অলিন্দ আসলে উনি কথা বলবেন ওর সাথে। অপেক্ষা করা ছাড়া আর কাছে কিছুই ছিল না। জানতে পারি অলিন্দ আসছে না, কাকু কাকিমারা নর্থ বেঙ্গলে যাচ্ছেন। দশমীর পর হঠাৎ একদিন দুপুরে অলিন্দর মেসেজ পাই। বন্ধুত্বের সম্পর্ক সমাজে আজ কতটা অসহায় তার প্রমাণ আমি আর পল্লবী। আমি শুধু বলি যে আমাদের নিয়ে এরকম বলেছে তাকে সামনে আনুন, বাকিটা আমি বুঝে নেব। ধীরজকে থামিয়ে অলিন্দ বলে, মার কথাগুলো শুনে আমার সত্যি সাহানা তোর কথায় সন্দেহ হয়। তোর প্রতিটা কথা ভেবে আমি দেখি তার কোনো ভিত্তি নেই। রাগে লজ্জায় আমার নিজের উপর ঘেন্না হতে থাকে। মুখ বুজে তোর সাথে আরও ঘনিষ্ঠ হতে থাকি আমি, যাতে তোর বিশ্বাসে খোঁচা না লাগে। তুই যার কথা বলেছিলি ওদের ইনস্টিটিউটে পড়ে, তাকে ফেসবুকে যোগাযোগ করি। এক কথা দু কথায় জিজ্ঞেস করতে সে বলল ফিজিক্স নিয়ে পড়েছে ঠিকই, কিন্তু এখন সে চাকরি করে। এমনকি ওদের ইনস্টিটিউটে যাই না কখনো। প্ল্যান করি এখানে আসার। পল্লবীও যাতে আসে তার পুরো দায়িত্ব ধীরজ সুমনারা নেয়। কিছু বলবি সাহানা? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার নেই সাহানার এখন। অলিন্দ এগিয়ে আসে পল্লবীর হাত দুটো ধরে বাচ্চাদের মতো কাঁদতে থাকে, ঠিক যেমনটা পল্লবী 7 মাস আগে শিয়ালদা স্টেশনে ওকে জড়িয়ে কেঁদেছিল ওর নর্থ বেঙ্গলে আসার দিন। ধীরজ তুহিনা সুমনাকে ওদের একা ছেড়ে দিতে ইশারা করে লনের দিকে হাঁটা দেয়। অলিন্দ শুধু একটা কথাই আওড়ে যাচ্ছে, ক্ষমা করে দে পল্লবী, আমাকে তাড়িয়ে দিস না। আমি ফিরতে চাই তোর কাছে,
তোকে ছাড়া আমি মরে যাব। অলিন্দর হাতটা ছাড়িয়ে সাহানার কাছে আসে পল্লবী। জিজ্ঞেস করে, কেন করলেন এরকম? ভালো তো ওকে আপনিও বেসেছিলেন, আমাকে সরাতে চেয়েছিলেন। একবার বলতেন মুখ ফুটে, আমি চলে যেতাম। কিন্তু ওই মানুষটার নাম আমার সাথে জড়িয়ে ওনাকে এতটা নিচে না নামালেই পারতেন। কথাগুলো বলে এগিয়ে যায় পল্লবীর সামনে সুবিস্তৃত লনের দিকে। হাত জোড় করে পল্লবীর দিকে ফিরে চোখের জল ফেলে সাহানা। পল্লবীর নাম ধরে ডাকতে ডাকতে গলা বুজে আসে অলিন্দরও। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।